যখন আমি এই ঘটনাটা শুনতে পেলাম সেটা হলো যে আমার ভাবি উনি আবার আরেকটা মানে ক্যাম্পাসের টিচিংয়ে একই স্কুলের মাইলস্টোন স্কুলের। তো ভাবি আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি মাহিরিনের সাথে তোমার কথা হয়েছে? হুম। তো আমি বললাম যে না তো ভাবি, কেন? বলে যে ওর স্কুলের উপরে প্লেন ক্র্যাশ হয়েছে এবং ওর বিল্ডিংয়েই। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ওকে ফোন দাও। আমি ফোন দিচ্ছি, পাচ্ছি না। তো আমি ওই ভাবির ফোনটা কেটে দিয়ে সাথে সাথে মাহিরিনের ফোনটাকে মানে রিচ করার চেষ্টা করলাম। 2-3 বার ফোন বাজার পরে ফোনও ধরে না, কোনো রেসপন্স নাই। পরবর্তীতে আমি আরেক ম্যাডাম মানে যাই এখন মানে মাহিরিনের সাথে কাজ করতো ওরকম একটা ম্যাডামের নাম্বারে আমি ট্রাই করলাম। ম্যাডাম পিক করলো। ম্যাডাম ফোন পিক করে বলে, ভাইয়া আমাদের এখানে এমন অবস্থা, কেউ কারো কোনো খবর জানি না। হ্যাঁ, আমি যদি পাই আপনাকে জানাবো। তো আমি আর সেই চিন্তা করে আমি সাথে সাথে অফিস থেকে রওনা দিলাম। তো অফিস থেকে আসার পথে আপনার এয়ারপোর্টের কাছাকাছি আসছি পরে আমার বড় শ্যালক ফোন দিল যে ভাইয়া আপুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গেছে, আপনি কোথায়? আমি বললাম এয়ারপোর্টে, আমার আসতে আর হয়তো 3-4 মিনিট সময় লাগবে। তো তারপরে আমি রাজলক্ষ্মী পর্যন্ত যখন আসছি তখন হলো একটা ফোন আসলো আননোন নাম্বার থেকে। তো সেটা হলো অ্যাম্বুলেন্সের ড্রাইভার পরিচয় দিয়ে ফোন দিল যে স্যার আমি, হ্যাঁ আপনি কোথায়, মাহিরিন চৌধুরীর হাজব্যান্ড বলছেন? আমি বলছি জি। বলে স্যার আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছি, আপনি বার্ন ইউনিটে দ্রুত চলে আসেন। পরবর্তীতে যখন আমি বার্ন ইউনিটে ইমার্জেন্সিতে ঢুকলাম, ঢুকে খুঁজে বের করার চেষ্টা করলাম, পেলাম না। পরে আবার আমি ওই নাম্বারেই ফোন দিলাম, তখন ওই ভদ্রলোক বলল যে ভাই 5তলায় নিয়ে গেছে ওনাকে, আপনি 5তলায় 520 সম্ভবত রুমটা, 520-এ খুঁজেন। পরে আমি দ্রুত 5তলা 520 রুমে চলে গেলাম। তো আমাকে দেখে সে চিনে ফেলছে, বলে তুমি আসছো? কারণ তার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক বার্ন হয়েছে এবং বার্নিংয়ের সিচুয়েশনটা এমন ছিল, আমরা যেমন ব্রয়লার মুরগি ড্রেসিং করে নিয়ে আসি না দোকান থেকে, ঠিক তার শরীরটা অ্যাজ ইট ইজ এরকম বার্নিং হয়ে গেছে। সেই মুহূর্তে মানে তার ব্রিদিং কষ্ট হচ্ছিল, মানে শ্বাস প্রশ্বাস নিতেও থেমে থেমে কথা বলতেছিল। তো যতটুকু পারতেছিলাম ওই অবস্থায় বেসিক্যালি নিজেকে যতটুকু মানে শক্ত রাখা যায় চেষ্টা করছি, তারপরেও পারি নাই। কিন্তু মানে এইবার মানে সে সময় সে এও বলতেছিল যে তার গায়ে একটা কম্বল দেওয়া ছিল, বলে যে আমার কম্বলটা ভালোভাবে দাও, আমার ইজ্জত যাতে অন্য কেউ না দেখে। তা আমি চেষ্টা করলাম যে দেওয়ার জন্য। তো সেই সময় কম্বলটা টেনে ওঠানোর সময় দেখলাম যে পুরা গায়ের পিঠে মানে ফ্রন্টে সব জায়গায় পায়ের রানে এগুলো সব টোটালি মানে চামড়া উঠে চামড়া ঝুলতেছে। মানে আমি যেই আমার ওয়াইফ নিয়ে 8টা ঘন্টা ছিলাম ওই টোটাল মানে প্রত্যেকটা পেশেন্টকে তারা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছে তাদের ওই মুহূর্তের সামর্থ্য অনুসারে। আমি চেষ্টা করতেছিলাম জানার যে আচ্ছা কি হইল কি। তো এর ভিতরেই একটা বাচ্চা পাশের বেডে এনে মানে রাখলো। তখন ওই বাচ্চাটা বলতেছে যে এই মিস তো সুস্থ ছিল। বেসিক্যালি প্রথম আমি ওই বাচ্চাটার কাছ থেকে মিস সম্পর্কে যা মানে প্রথম জানলাম যে কিভাবে পুষছে। বাচ্চাটা বলল এই মিস তো সুস্থ ছিল, এই মিস তো আমাদের বাঁচাইছে, এই মিসের এরকম হলো কেন? ওই বাচ্চাটার কোশ্চেন ছিল এটা। তখন আমি সাইডে ঘুরে আমি গিয়ে বললাম যে মা মানে একটু কী হয়েছিল একটু বলবা? বলে যে আঙ্কেল এই মিস তো সুস্থ ছিল, মিস আমাদের এরকম অনেক স্টুডেন্টের টেনে টেনে বের করছে। হ্যাঁ, তখন আমি বেসিক মানে গিয়ে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি তো ওই সময় সুস্থ ছিলা, কিন্তু তোমার এটা হইলো কীভাবে? বলে যে যখন প্লেনটা এসে পড়লো তারপরে একটু আগুন ধরলো, আমি দ্রুত দৌড়ায় গিয়া ওই লনে মানে লন প্লাস হলো স্টেয়ারে মানে সিঁড়ি, ওর মাঝখানে কিছু ছেলে বাচ্চা যারা ডিসবাসের জন্য বের হবে ওরা, ওরা দেখি ওইখানে মানে জোরে চিল্লানো দিয়েছে। আমি ওদের দৌড়ায় গিয়ে যতটুকু
পারছি, বের করার চেষ্টা করতেছি। তখনও আগুন এত বড় আকারে সম্ভবত ছড়ায় নাই। তো পরে একটু পরে একটা জোরে শব্দ হলো, তারপরে কি হলো আমি জানি না। আমার এই অবস্থা যে আমার আত্মীয় স্বজনেই সে বলতো যে আমি ভাই কাজ করি, ছোটোখাটো মানুষ, আমি আমার কাজের সন্তুষ্ট, আমি আমার নিজে যতটুকু প্রতিষ্ঠিত করতে পারি। হয়তো আজকে আল্লাহ তার ওই সম্মানটুকু দিছে, শুধু দেশ না, দেশের বাইরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে অন্তত এই ঘটনা জানতে পারছে বা দেখছে, মানবতা বেঁচে আছে। তো এর থেকে সত্যি কথা এই হলো কি, জীবনে বড় পাওয়া তো আর কিছু নাই। এখন সবাই সম্মানের পিছে দৌড়ায়। অনেকেই আছে অর্থ সম্পদ দিয়ে সম্মান কেনার চেষ্টা করে। এখন উপর আল্লাহ যারা সম্মান দিবে সে এভাবেই পাবে। এখন সেটা আসলে এক উপর আল্লাহই সম্মান দেওয়ার মালিক। আমরা যতই চেষ্টা করি নিজে সম্মানিত করার, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হয়তো ওরা মৃত্যুর মাধ্যমে সেই সম্মানটুকু দিচ্ছে, এখনো হয়তো আমাদের মাঝে থাকলে আমরা হয়তো আরও বেশি সম্মানিত হইতো ও নিজে জীবদ্দশায়, কিন্তু ও এখন মারা গিয়ে ধরেন সম্মানিত হয়েছে। তো এটা আল্লাহরই লেখা ছিল। আমরা যেহেতু ভাগ্যে বিশ্বাস করি, আল্লাহ যা করবে ভালোর জন্যই করে। তো এই আর কি আপু, মানে আর কি বলবো, এই ব্যথা আর এই কষ্ট আপু যার জীবনে না হয়েছে সে বুঝবে না। এটা কোনোভাবেই তাকে এই ফিলটা দেওয়া সম্ভব না। হয়তো সে রিয়েলাইজ করার চেষ্টা করবে, কিন্তু একটা জিনিস আছে উদাহরণ, আর একটা হলো দৃষ্টান্ত। দৃষ্টান্তে যখন না পড়বে তখন সে বুঝবে না, উদাহরণ সবাই দিতে পারবে। আর হলো আরেকটা জিনিস আমার মনে হয় যে আমি আপনি সবাই সাহসী, আমরা যে হিউম্যান বিইং হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসেবে সবাই সাহসী, কিন্তু ওই যে টু দ্য পয়েন্টে সাহসটা দেখানোটাই হলো ফ্যাক্ট। ঠিক আছে? তো সেই দৃষ্টিকোণ থেকে আমি জানি না, হয়তো আল্লাহ তারে ওই সময় ওইভাবে নিবে, ওই শক্তি তারে দিছে। আমি তো চাই নাই আমার ওয়াইফ এভাবে চলে যায়। এবং আমি তাকে এও বলছি যে তুমি তো অন্তত আমার সন্তানদের দিকে তাকায় তো অন্তত তুমি ওই সময় চিন্তাটা করতে পারতা। বলে যে ওরাও তো আমার সন্তান। আমি এই প্রশ্নটা করার সাথে সাথে আমাকে রিপ্লাইটা দিচ্ছে। সম্পর্কে আপনার সাথে ধরেন আপনার যার ব্লাড কানেকশন আছে, আপনি চান বা না চান বা অন্য কেউ চাক বা না চাক, আপনি তো সেটা ছিন্ন করতে পারবেন না, তাই না? তো সেই কথা প্রসঙ্গে বলি আপনার, যে মাহিরিন চৌধুরীর বাবা জনাব মহিতুর রহমান চৌধুরী, সবাই এমআর চৌধুরী নামে চিনে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপন খালাতো ভাই ছিল। এবং সেই রেফারেন্সেই তারা মানে জিয়া পরিবারের সদস্য। ঠিক আছে, ফার্স্ট কাজিন যেহেতু। তো মাহিরিন এবং মাহিরিনদের সাথে বেগম খালেদা জিয়া ম্যাডামের আমরা চাচি বলেই সবসময় সম্বোধন করি। আমরা কোনো মানে অন্য কোনো উপমায় কখনোই না। আমরা এর ভিতরে 5-7 বার যাই, আমাদের দেখা হয়েছে এই গত লাস্ট 1 বছরের ভিতরে। আমরা সবসময় আমরা কিন্তু চাচি বলেই সম্বোধন করতাম, এবং এটা আমরা দল মত নির্বিশেষে ওই পরিচয়ের বাদে আমরা এজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের যাতায়াত ছিল। এবং সত্যি কথা কি, মাহিরিন কখনো মানে এই ধরনের রিলেশন বা এগুলো প্রচারবিমুখ ছিল, যে আমার আত্মীয়তার সম্পর্ক এইখানে। যেমন আমি যদি একটু ঘটনার রেফারেন্স টেনেই বলি, এটা 2024-এর সম্ভবত এপ্রিল মাসে, ঈদের পরে। তো একদিন আমাকে বললো যে আমার খুব ইচ্ছা করতেছে চাচির সাথে একটু দেখা করতে যাব, তুমি কি আমাকে নিয়ে যাবে কিনা? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি আমার যেই পরিচিত জন আছে তাদের সাথে একটু যোগাযোগ করে আমি বললাম যে চলো, আমরা ক্লিয়ারেন্স আছে, আমি নিছি, তুমি দেখা করে আসি। কারণ সবসময় ঈদের পরে চাচির সাথে ওরা ফ্যামিলিগতভাবে সবসময় ঈদের পর দিন দেখা করতে যেত। তো হয়তো তার মনে চাইছে সেই সময় সে এটা বললো। পরে আমরা গেলাম হসপিটালে। তো জনাব ডক্টর জাহিদ ভাই বলল যে ভাই, এই সিচুয়েশনের ভিতরে আপনারা কিভাবে আসলেন? আপনাদের তো এখান থেকে বের হলে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তখন কিন্তু মানে শেখ হাসিনার মানে সরকার জাস্ট 24-এর নির্বাচন করে নতুন করে ফর্ম করছে। তো আমরা বললাম যে মানে আপনার আপু বলতেছে, মানে মাহিরিন বলতেছে, জাহিদ ভাই
আমরা তবে এখানে কোনো দলীয় ব্যানারে বা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আমি আমার আত্মীয়কে দেখতে আসছি। এখন কেউ যদি ধইরা নিয়ে যাবে যাবে, তবে আমার মনে হয় যে যে ধরতে আসবে তার মধ্যে বিবেক কাজ করবে। সুতরাং কোনো টেনশন করেন না, আমাদের কোনো সমস্যা হবে না। তারপর জাহিদ ভাই বলে যে ম্যাডাম সাবধানে আপনারা যায়েন। বলছি না ভাইয়া ঠিক আছে, আমরা সমস্যা নেই। তো ব্যাপারটা হলো এরকম। তো আমরা এই জন্য সে কখনোই কোথাও মানে তার ওই পরিচয়ে পরিচিত হইতে চাইতো না।